আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বহুদিন ধরেই এই ভাগাভাগির রাজনীতি চলছিল, কিন্তু সবটাই নেপথ্যে। এবার একেবারে প্রকাশ্যে উত্তরবঙ্গ নিয়ে উত্তর পূর্ব সীমান্তের সঙ্গে সংযুক্তিকরণের চেষ্টা করছে সুকান্ত মজুমদার, অর্থাৎ বালুরঘাটের সাংসদ। আর ঠিক এই জায়গা থেকেই জল্পনা কল্পনার সূত্রপাত। আর এই জায়গাতেই আজ সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে সরাসরি বলে ফেললেন 5 রাজ্যের 5 জেলার কথা। আর সেখানে সবথেকে সর্বক্ষণ আগে যেটা সবথেকে তারা বলেছেন তা হলো মালদা এবং মুর্শিদাবাদ। আর এই মালদা মুর্শিদাবাদকে কেন তারা এতটা অগ্রমুখী করে রাখছে, নজর থাকবে আমাদের। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে আগামী 1 ঘন্টায়। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বঙ্গভঙ্গ এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 2 রাজ্যের 5 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্ত দুবের, বঙ্গভঙ্গের পরিকল্পনা। আমার দ্বিতীয় প্রশ্ন, সুকান্তর প্রস্তাবে রাজ্যভাগ হবে। আমার তৃতীয় প্রশ্ন, কোচবিহারকে আলাদা রাজ্যের দাবিতে বিতর্কে অনন্ত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, পাশা বদলে গেল। আমার চতুর্থ প্রশ্ন, সুকান্তর বক্তব্যকে ঘিরে বিজেপির অন্দরমহলেই আড়াআড়ি। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনা। দেখুন, উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি। এই দাবি জানিয়ে এবারে সরব সুকান্ত মজুমদার। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্তর, সেখানেই উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব জমা দেন তিনি। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে সরব হয়েছিলেন গেরুয়া শিবিরের নেতামন্ত্রীরা। আর এবারে উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তোলা হলো বিজেপির তরফে। উত্তর পূর্বের সাথে উত্তরবঙ্গের 8টি জেলাকে যুক্ত করার দাবি জানিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই বিষয়টিকে ঘিরেই নতুন করে উত্তপ্ত রাজনীতি। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেই বৈঠকেই তিনি উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব জমা দেন বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, এতদিন উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলে বারবার নানান দাবি উঠেছে। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে অন্তর্ভুক্ত করলে উন্নয়নে জোর আসবে। এতে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না, এতে রাজ্যেরই উন্নতি হবে বলে দাবি সুকান্তর। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সরাসরি সুকান্তকে সমর্থন না করলেও সুকান্ত মজুমদারের পাশে যে তিনি রয়েছেন, নিজের বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট করেছেন বাম আমলের মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এই দাবি বহু আগেই করা হয়েছিল সিপিএম এর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির তরফে। অশোক ভট্টাচার্যের দাবি, সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টি তুলেছিলেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেছিলেন, যে সুবিধে সিকিম পাচ্ছে সেটা কেন পার্শ্ববর্তী দার্জিলিং পাবে না। কেন্দ্রীয় প্রকল্পে অন্যান্য রাজ্যে 50% অর্থ দিতে হয়, উত্তর পূর্বের ক্ষেত্রে 90%ই কেন্দ্রীয় সরকার বহন করে। তাই সীতারাম ইয়েচুরি চেয়েছিলেন উত্তরবঙ্গকেও উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করা হোক। তিনি রাজ্যভাগ চাননি। উত্তরবঙ্গের মানুষ সামগ্রিক উন্নয়ন চান, উত্তরবঙ্গের মানুষের মধ্যে বঞ্চনার বোধ আছে, তারা সম্মান চান, স্পষ্ট জানিয়ে দেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। এই প্রসঙ্গে সুকান্তর পাশেই দাঁড়িয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তার কথায়, উত্তরবঙ্গের সঙ্গে বরাবরই বিমাতৃসুলভ আচরণ করে আসছে রাজ্য সরকার।
এদিকে উত্তরবঙ্গ প্রসঙ্গে মন্তব্যের পরই দলের রাজ্য সভাপতিকে তুলোধনা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনোদিনই সেটি সম্ভব নয়। লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। 2026-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন তিনি। পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়, এমনই দাবি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের। সুকান্তর এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গের বালুরঘাট তার লোকসভা কেন্দ্র। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে বিগত দিনেও সরব হয়েছিল বিজেপি। আর এবারে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গের 8টি জেলাকে যুক্ত করার দাবি জানিয়ে সেই বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদার আরও একবার উস্কে দিলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। সরাসরি আলোচনা পর্বে আসবো, তার আগে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সমীর ঘোষ, তৃণমূল সমর্থক। এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমি সরাসরি প্রথম প্রশ্নই রাখবো পৃথ্বীরাজ বাবুর কাছে। পৃথ্বীরাজ বাবু, একটা বিষয় একটু ক্লিয়ার করে দেন। মূলত নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বলছেন মালদা এবং মুর্শিদাবাদের কথা। মালদা এবং মুর্শিদাবাদেই কি শুধুমাত্র অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে? অন্য কোনো জেলা দিয়ে কোনো রকম কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করছে না? দেখুন, কোন দিক থেকে কোন অনুপ্রবেশকারী প্রবেশ করছে এটা তো একমাত্র রাজ্য সরকারই বলতে পারবে। কিন্তু বিষয়টা যেটা হয়ে দাঁড়িয়েছে, বিএসএফ কার অধীনে? হ্যাঁ, বিএসএফ কার অধীনে হোক, আজকে জমিগুলো দখল করে রেখেছে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকার জমিগুলোকে ছাড়ছে না এবং জমি চুরির অভিযোগ আছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই এখানে আপনি যদি বিএসএফ কার বলেন তাহলে তো সেটা গ্রহণযোগ্যতা পায় না। এবার আপনাকে বুঝতে হবে যে সুকান্ত দা আজকে আমাদের যে কথাটা বলেছেন এবং যেটা আপনারা এতক্ষণ দেখাচ্ছিলেন, আপনাদের প্রতিবেদনেও দেখিয়েছেন, সেটা কিন্তু একটা খুব খারাপ ভাবে অপপ্রচার করা চলছে। তার কারণ এই যে আপনারা এই উত্তরবঙ্গ যে ভাগ হওয়ার প্রসঙ্গ আপনারা টানছেন, আপনাদের খুব স্পেসিফিক একটা জিনিস বুঝতে হবে যে সুকান্ত বাবু কিন্তু বলেছেন, বঙ্গভঙ্গের কথা বলেননি, তিনি বলেছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সাথে যদি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোকে আওতাভুক্ত করা যায় তাহলে কিন্তু যেই ফান্ড অ্যালোকেশনটা হয় আপনার ডোনারদের জন্য, অর্থাৎ 54টা দপ্তরের, কেন্দ্র সরকারের 54টা দপ্তরের মাত্র 10% কিংবা কখনো কখনো 12.5% এই ডোনারদের জন্য দেয়া হয়। এবার ডোনারের অন্তর্ভুক্ত 8টা রাজ্য। তাই সেই জন্য কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতাভুক্ত করবার জন্য এবং যাতে আগামী দিন আরো উন্নয়নের পথে এগোয় এবং আর্থসামাজিক উন্নয়নটা যাতে আরো বৃদ্ধি পায় উত্তরবঙ্গের প্রান্তিক মানুষের জন্য, সে কারণেই কিন্তু সুকান্ত বাবু আজকে এই কথাটা বলেছেন। আপনি সুকান্ত মজুমদারকে সমর্থন করেন? কেন করব না, অবশ্যই সমর্থন করব, কারণ সুকান্ত বাবু তো সুকান্ত বাবু বেশ ঠিক এই জায়গাতে বিষ্ণুপ্রসাদ শর্মা ঠিক কি বলেছে একবার শোনাই, শুনুন। সুকান্ত বাবু প্রধানমন্ত্রীকে কালকে যে উত্তর পূর্বে প্রস্তাব দিয়েছেন, এইটা প্রথম কথা হচ্ছে এটা ইউটিউবিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নাই। আর উনি বাঙালের থেকে এটা করতে বলতেছেন, বাঙালের অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। দ্বিতীয় কথা আমি বলতেছি, এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। কেন কি এইটা উনি যে বলেছেন আমরা রাজ্যের ভিতরে থেকে করব, রাজ্যের অংশ হয়ে করবো, ওনার স্টেটমেন্টে আছে। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে আমরা সেই ভিতরেই থাকবো, এটা কোনোদিনই হবে না।
আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নিন। আলাদা রাজ্য বানাবেন না, আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। সুকান্ত মজুমদার কি তাহলে ব্যর্থ? উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম, উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আমি ওনাকে একটা স্পষ্ট আমার কথা দিচ্ছি, আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে এই আমাদের এরিয়াকে, নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। একদম ভুল ধারণা, এটা ইউটোপিয়ান থট। আমি বললাম যদি এটা ইউটোপিয়ান না হয়, উনি এটা করে প্রমাণিত করুন, এটা আমার চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর কাছে কিন্তু উনি অনেক উন্নয়নের কথা বলছেন। ঠিক আছে, ওনারা করতে পারেন, ওনারা বুঝেন না এনইসি কি জিনিস, সিকিম কিভাবে ঢুকেছিল ওনারা দেখেননি, আমি দেখেছি সেই জিনিসটা। ওই ঘটনাতে আমি একটা সাক্ষী ছিলাম, সেই জন্য বলতেছি এটা ইউটোপিয়ান থট। যদি এটা ইউটোপিয়ান থট নয়, আমি শঙ্কর ঘোষ মহাশয়কে বলতেছি, যদি এটা ইউটোপিয়ান থট নয়, 25-এর বাজেট সেশনের আগে এটা পুরো করে দেখেন, আমি দেখবো। না, উনি কালকে প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন। কিন্তু আবারও পৃথ্বীরাজ বাবুর কাছে যাবো। পৃথ্বীরাজ বাবু এবার কাকে সমর্থন করছেন, সুকান্ত মজুমদার নাকি বিষ্ণুপ্রসাদ শর্মা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্লিজ শুনে নিন প্রশ্নটা। প্রশ্ন শেষ হয়নি। পৃথ্বীরাজ বাবু প্রশ্ন শেষই হয়নি আমার। প্রশ্ন শুনে বলুন, কাকে সমর্থন করছেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে আমরা বিশেষ প্রতিবেদনে দেখাচ্ছি, অপপ্রচার চালাচ্ছি। এবার আপনি কি বলবেন, অপপ্রচার আমরা চালাচ্ছি নাকি বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি সরাসরি সরব হয়ে বলছেন ইউটোপিয়ান থট এবং 2026-এর ভোটের জন্য এইসব করা? কি বলবেন এবার? দেখুন, বিষ্ণুপ্রসাদ শর্মা আমাদের দলের রাজ্য সভাপতি নন, বিষ্ণুপ্রসাদ শর্মা আমাদের দলের মন্ত্রী নন, এবং বিষ্ণুপ্রসাদ শর্মা যেই কথাটা বলেছেন সেটা পুরোপুরি ওটা ওনার ব্যক্তিগত অভিমত, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা যথেষ্ট ভালোভাবে ভাবনা চিন্তা করে এবং পারস্পরিক সমন্বয়ন উন্নয়নের স্বার্থে কিন্তু এটা আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি আপনাকে খুব পরিষ্কার কথা বলি, আমরা বিশ্বাস করি যেমন বেঙ্গল, আসাম আমাদের নরেন্দ্র মোদী কোনোদিনই ভেঙে দেবেন না, এবং খালি এটা সরকারি আওতাভুক্তর মাধ্যমে এনে যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় সেখানকার প্রান্তিক মানুষের, রাজবংশী মানুষের, তো তাহলে সেটা করা যাবে। এই কারণেই এই কথা বলে। আমি তাও পর্যাপ্ত উত্তর আপনার থেকে পেলাম না, আমি সরাসরি জয়দেব বাবুর কাছে চলে যাব। জয়দেব বাবু, আপনি তো এতদিন ধরে রাজনৈতিক অ্যানালিসিস করছেন। আমার প্রথম প্রশ্ন যেটা আমি পৃথ্বীরাজ বাবুর কাছে রেখেছিলাম, আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। মালদা মুর্শিদাবাদই শুধু কেন? নিশিকান্ত দুবের ভাষাতে মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের 6টা জায়গা রয়েছে। জয়দেববাবু, এই দুটো জায়গায় শুধুমাত্র স্পেসিফিক্যালি কেন বাংলার? না, বিজেপির তো ইউএসপি এজেন্ডা একটাই, সেটা হচ্ছে যে সংখ্যালঘু বিরোধিতা বা মুসলিম বিরোধিতা করে হিন্দু ভোটকে যদি কনসলিডেটেড করা না যায়, ভারতবর্ষ থেকে যেভাবে 300 থেকে 240-এ নেমেছে, বিজেপি ভালো করে জানে যে ওটা আগামী দিনে নেবে 70-80-তে চলে যাবে, কারণ হিন্দুরাই বিমুখ হয়ে গেছে। অতএব হিন্দু ভোট ব্যাংককে কনসলিডেট করার জন্য, মুসলিম বিরোধিতা করার জন্য মালদা মুর্শিদাবাদ। ওটা মালদা মুর্শিদাবাদ না হয়ে অন্য জেলাও হবে, যদি সেখানে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পায় বা সংখ্যালঘুদের সংখ্যা আধিক্য ঘটে, সেখানে ওরা টার্গেট করবে। মুসলমান বিরোধিতা করা ছাড়া শুভেন্দু অধিকারীর ভাষণে আপনি কিছু পেয়েছিলেন সেদিন? পরিষ্কার বলেছে রাষ্ট্রবাদী মুসলিমও দরকার নেই। বেশ জয়দেববাবু, আমি শুধু একটু ইন্টারাপ্ট করবো, শুধু একটা সংযোজন করতে চাইবো। আমার এখন মনে পড়ছে, ঠিক এই জায়গাতেই স্পেসিফিক্যালি মনে পড়লো, যখন বন্দে ভারত এক্সপ্রেস প্রথম এই মালদা মুর্শিদাবাদ হয়ে যায়, তখন ঠিক সেই জায়গাতে যখন ঢিল ছোড়া হয়, তখন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা এবং মুর্শিদাবাদের কথা দিকে দিয়েছিলেন। তখনও একই প্রসঙ্গ ছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল সেই ঢিল বিহার থেকে ছোড়া হয়েছিল। জয়দেববাবু, দেখুন, ঢিলটা কে ছুঁড়েছে সেটার জাত গণনা কোন এক্সরে মেশিনে শুভেন্দু বাবু করেছিলেন?
ঢিলটা যে একজন মুসলিম ছুঁড়েছিল, কোনো অন্য কমিউনিটির বা কোনো হিন্দু ছড়েনি, এইটা কি করে শুভেন্দু অধিকারী বলতে পারলো? কোন এক্সরে মেশিন, কোন স্ক্যান মেশিন ওনার কাছে আছে? যে ছুঁড়েছিল তার জাতের দলিল উনি কোথা থেকে পেলেন? যেভাবে উনি বলেছেন যে কোনো মুসলিম বিজেপি কে ভোট দেয়নি, जो हमारे साथ हम उनके साथ, सबका साथ सबका विकास उच्छन्ने যাক। তো এটাই তো বিজেপির ন্যারেটিভ। বিজেপি হিন্দুদের কনসলিডেটেড করার জন্য মুসলিম বিরোধিতা করে। আমি কিছুক্ষণ আগে আরেকটি অন্য চ্যানেলে এই নিয়ে স্বামী পরমাত্মানন্দের গ্রেপ্তারি দাবি করে এসেছি এবং ওনাকে সম্মুখে বলে এসেছি যে আপনি, কারণ হচ্ছে স্বামী পরমাত্মানন্দ বলছেন যে মুসলিমদের কারণে হিন্দুদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যেতে হবে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গ ছেড়ে হিন্দুদের আগামী দিনে পালিয়ে যেতে হবে, মুসলিমদের সংখ্যা এত বেড়েছে। আমি ওনাকে পরিষ্কার বললাম, আপনি হিন্দুদের জন্য হিন্দুদের সন্তান বৃদ্ধিতে উৎসাহ দিতেন, আপনি রাষ্ট্রকে বলতেন যে তুমি জন্ম নিয়ন্ত্রণ বিল আনো, এনে জন্ম নিয়ন্ত্রণ বিল সব ধর্মের ওপর লাগু করো, কিন্তু তোমাকে বলার কে অধিকার দিয়েছে যে মুসলিমদের জন্য হিন্দুদের চলে যেতে হবে? হিন্দুদের সংখ্যা কমছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, তার জন্য দায়ী কি মুসলিম? জয়দেববাবু, আমি একটু আপনার থেকে সময় চাইবো এবং এই জায়গাতে স্বামী পরমাত্মানন্দ ঠিক কি বলেছেন একবার আমার ক্যামেরা ভাইকে বলবো ফোকাস করার জন্য, ঠিক কি বক্তব্য তিনি পেশ করেছিলেন। আমার ল্যাপটপের থ্রুতে হয়তো আপনাদের সামনে সাউন্ড চলে যাবে, আমার ক্যামেরা ভাইকে বলবো এটা একটু ফোকাস করার জন্য। সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর 5-7 বছর 10 বছরের মধ্যে আমাদের অন্য কোথাও একটা ঠিকানা তৈরি করতে হবে, অন্য কোথাও পালিয়ে যেতে হবে, একদম পালিয়ে যাওয়া। এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে, আর কিছু সঙ্গে থাকবে না। আত্মীয় স্বজন, প্রিয় পরিজন, প্রতিবেশী কাউকে সঙ্গে নিয়ে এবার আর যাওয়া সম্ভব হবে না। আর নিজেরাও পালিয়ে গিয়ে প্রাণটা বাঁচানো যাবে কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যেভাবে বেশ, আপনারা শুনতে পেলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরাসরি জয়দেববাবু, আপনি বলছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত। আমার প্রশ্ন, সত্যি কি মুসলমানদের সংখ্যা বাড়ছে? হিন্দুরা এতটা নিজেদেরকে সংকটময় কেন মনে করবে? আপনাকে আমি বলছি, গ্রেপ্তারিটা আমি আকাশে আসমানে চাইনি, পরমাত্মানন্দজির সামনে বসে প্যানেলে ওনাকে চেয়ে এসেছি, ওনার মুখের ওপর, এবং ওনাকে সামনে রেখে বলেছি আপনাকে গ্রেপ্তার করা উচিত। এবং উনি বলেছেন যে না, আপনি যা বলছেন ঠিক বলছেন, আপনার সব কথা আমি মেনে নিচ্ছি। উনি স্বীকার করেছেন অন প্যানেল ডিবেটে। এবং আজকে আপনাকে আমি বলছি, যদি মুসলমানের জুজু দেখাতেই হয় হিন্দুদের, সেন্সাসটা করুক না, পপুলেশন সেন্সাসটা করে ফেলুক। 10 বছর ধরে বিজেপি সেন্সাসটা করলেই তো বুঝতে পারবো যে না হিন্দু মুসলিম কমছে, হিন্দু বাড়ছে। এতদিন ধরে করে গেছে, 10 বছর থেকে ডিলে করা হচ্ছে, কেন কাস্ট সোশিও ইকোনমিক সেন্সাস করানো হচ্ছে না? ভারতবর্ষের ডেমোগ্রাফিক ফিচার নিয়ে এই যে বিজেপির ভণ্ডামি, বিজেপি যেভাবে ভয় দেখাচ্ছে, মুসলমানদের জুজু দেখাচ্ছে, বলছে যে হিন্দুদের নাকি মুসলমানরা আক্রান্ত হবে, মুসলমানদের দ্বারা পশ্চিমবঙ্গ ছেড়ে মুসলমানদের যুগে, তারই আর এক নরক, তাই মুর্শিদাবাদকে আলাদা ইতিহাসে যখন তৈরি হয়ে সেই রাজ্যের মধ্যে আন্দোলন এবং সেই কারণ নতুন রাজ্য জন্ম নিয়েছে উত্তরাখণ্ড। পশ্চিমবঙ্গে কি এমন পড়েছে কারণে আর ভেঙে দুটুকরো করবেন? তাহলে কাকা আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরকে জুড়ে দুটোকে আলাদা রাজ্য করে দিই। আমি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মুখেও দুভাগে করে দিয়ে দেয়। এইভাবে টুকরো করার চক্রাধার কারা দিয়েছে, তার জন্য বুঝতে পারছে না করেছিল জনসংঘের ঔরজ যারা এই যারা মুসলমান বিরোধিতায় গিয়ে বন্ধ করে সেই ইংরেজদের আপ করতে চাইছে। কন্ত মজুমদার ঠিক কি বলবেন শুনুন। মাননীয় সাথে আমি দেখা করেছি, মাননীয় একটি প্রস্তাব যে একটি প্রেজেন্টেশন উত্তরবঙ্গে কি আছে, ফলে উত্তরবঙ্গ ইস্টের অন্তর্ভুক্ত পারে এই ধরনের প্রপোজাল আমি এবার মাননীয় প্রধানমন্ত্রী, এবং আগামী দিনে যদি নর্থে উত্তরবঙ্গ যুক্ত হয়, বঙ্গ পশ্চিমবঙ্গে যদি যায়, তাহলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এই জায়গা থেকেই সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আপনাদের দুবেরও বক্তব্য নিশিকান্ত দুবো পেশ করেছিলেন, যা কাল হয়েছে রাজ্য রাজনীতি। ঠিক এই জায়গাতে আমি পৃথিবীতে হিন্দু এই ভাগাভাগি সত্যি কি খুব দরকারি? আপনারা বলেন যে মানুষের জন্য তৃণমূল যাবতীয় প্রোপাগান্ডা করছে, একদিকে অনন্ত মহারাজ, সুকান্ত মজুমদার, একদিকে নেতারা কোনো না কোনো ছলে বলে বাংলাকে করার একটা পৃথ্বীরাজবাবু
এবার বিষয়টাকে বুঝতে হবে, কিন্তু শুনতে পাচ্ছেন তো? বলুন না। দেখুন, এবং মুসলমানের ভাগাভাগির কথা বলে, সেটা কিভাবে বুঝবেন? কারণ আমাদের দলের সাংসদ সম্মানিত বলেছেন আপনাদের সমস্ত সেই সম্প্রদায়ের মানুষের পাগ ওপরে ছেড়ে কিংবা আমাদের মাটিটা যুদ্ধভূমি, মাটিটাকে ত্যাগ করে কিন্তু রাষ্ট্রবাদী ছিল তাদের পক্ষে আছে। কথা হচ্ছে যে মানে স্ট্যান্ড খুব ক্লিয়ার হয়ে গেছে। আপনার কি বলে, টুডেজ রিলিজিয়ন ইজ অ্যান্ড টু ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদীর জামানায় হয়ে গেছে। তো আপনাদের পরিষদে মালদা এবং মুর্শিদাবাদ এবং আমাদের সমস্ত জানি। আপনাকে বলার সঙ্গে জুড়ে গিয়েছেন সমীর গুণবাবু, আপনাকে স্বাগত ফ্রাইড কথা আমাদের শোতে। আমাদের শুনছি বিজেপি সমর্থক ঘর সমীর বাবু, আপনার কাছে আসবো। এবার বিষয় হচ্ছে যে মালদা পশ্চিমবঙ্গের সাথে নাও, তার থেকে সাউথ সেক্টরে কিন্তু আমাদের বিজেতে হতো, এটাও সকলে জানে। এটা এরকম করাবার কোনো কারণ নেই। আমার স্পেসিফিক কথা আছে, আমাদের উত্তরের যেটা আপনাদের সবাই সেখানকার সামাজিক এবং তারা কিন্তু ওই উত্তর পূর্বে আর একটা মিল আছে, আমরা আওতাভুক্ত। তারা উত্তরবঙ্গে যে মানুষজন রাজ্য সরকার কিন্তু এই উত্তর ওই ফান্ড অ্যালোকেশন 100% টাকেশন করে ওই জায়গার জন্য। তো সে কারণে আপনাকে বলি যে এগুলো যদি ওই কেন্দ্র সরকারের এই ডোনারের ভিত্তিতে এখানে উত্তরবঙ্গ পর্ষদের কেন্দ্র সরকারের আওতাভুক্ত হয়, তাহলে সেখানকার ছেলেমেয়েরা, সেখানকার যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, কিছুই হয়, তাহলে সেখানেও কিন্তু আমাদের বাংলার থেকে ছেলেমেয়েরা ট্রাভেল করবে। তো এই কারণে এটা কেন্দ্র সরকার এবং সুকান্ত বাবুর পক্ষ থেকে একটা বড় পদক্ষেপ। বেশ, আমি এইখানেই সমীরবাবুর কাছে চলে যাবো। সমীরবাবু, মাত্র 42% টাকা পৃথ্বীরাজবাবু বলছেন। একটা কথা আমি পৃথ্বীরাজবাবুকে বলতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি বাংলার সমস্ত মানুষকে একটা কথাই বলতে চাই, এবং বাংলার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই যে বিজেপি দল বা আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের কি অবদান ছিল? আজকে তারা বাংলা ভাগের কথা বলছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময় থেকে বাংলা এক এবং ঐক্যবদ্ধ। বাংলার প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের মানুষ এবং প্রত্যেকটা জনজাতির মানুষ তারা ঐক্যবদ্ধভাবে বাংলায় বসবাস করছে। এই মতো অবস্থায় বিজেপি চাইছে বাংলাকে দ্বিখণ্ডিত করতে, বাংলাকে ভাগ করে দিতে। বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, তারা কি এটা চাইছে? আপনারা যদি বাংলার মানুষের কাছে প্রশ্ন করেন, তারা বলবে না। উত্তরবঙ্গের যে সিটগুলো ছিল, লোকসভা কেন্দ্রগুলো ছিল, গত 19-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটা সিটি বিজেপি জিতেছিল। 2019 সাল থেকে 2024 সাল 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটে উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো অর্থ বরাদ্দ করেনি এই বিজেপি সরকার। এবং আপনারা জানেন যে এই বছরের নির্বাচনে বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে এবং সারা দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের বুকে এই বিজেপি নামক অশুভ শক্তির কোন রকম জায়গা নেই, যারা শুধুমাত্র জাতের নামে, ধর্মের নামে বাংলাকে ভাগ করতে চাইছে এবং দেশকে ভাগ করতে চাইছে। যেই বিজেপি দল দেশের সংবিধানকে মানে না, যে বিজেপি দল শুধুমাত্র ধর্মের মেরুকরণের মধ্য দিয়ে ভোটের রাজনীতি করে, সেই দলকে মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তাই এবারের লোকসভা নির্বাচনে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারা জোট সরকার গঠন করেছে। এই জোট সরকার কতদিন টিকবে সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, উত্তরবঙ্গের রেজাল্টটাও আপনারা দেখেছেন, এবং তার পরবর্তী সময় যে উপনির্বাচন হয়ে গেল, 4টা কেন্দ্রে উপনির্বাচন হলো, 4টার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো, এবং তার মধ্যে একটা কেন্দ্র হচ্ছে আমাদের রায়গঞ্জ কেন্দ্র। সেখানটাও তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। আমি বিজেপি নেতার কাছে আমি উত্তরবঙ্গে লোকসভা ভোটে আপনাদের কোচবিহারে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার অবস্থা কি করেছে আমাদের কোচবিহারের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ কি করেছে? আপনারা, আমি বিজেপির নেতার কাছে প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, আপনি স্পেসিফিক্যালি কোচবিহারের কথা বললেন, কোচবিহার নিয়েই কি উত্তরবঙ্গ, মানে এটা কি আপনিও মনে করছেন? অনন্ত মহারাজের বলা তো একই। শুনে নিন প্লিজ, আপনাদের সবারই কি শোনার ধৈর্য নেই? শুনে নিন প্লিজ।
প্রশ্ন হচ্ছে অনন্ত মহারাজও কোচবিহার ইস্যুকে কেন্দ্র করে বলছে কোচবিহার আলাদা রাজ্যের কথা, অনন্ত মহারাজ বলছেন। আপনিও কোচবিহারের প্রসঙ্গ টেনেই বলছেন কখনো কখনো যে কোচবিহারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি করলেন, অর্থাৎ সেই জায়গাতে আপনি নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ করছেন। কোচবিহারটাই কি উত্তরবঙ্গ? না, আমি একটা কথা আপনাকে বলতে চাই যে কোনো একজন পার্সন তিনি কি বললো তার উপর নির্ভর করে কিন্তু বাংলার মানুষ কিন্তু বাংলাকে কখনো ভাগ করতে দেবে না। আমি শুধুমাত্র কোচবিহারের কথা বলছি না, উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 4টা কেন্দ্রে, তার মধ্যে একটা কেন্দ্র ছিল আমাদের রায়গঞ্জ কেন্দ্র, সেখানটাও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। কেন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে? উত্তরবঙ্গে এত ভালো ফল তো করেছিল 19 সালে, কিন্তু 5 বছর উত্তরবঙ্গের মানুষ দেখেছে যে বিজেপিকে আশীর্বাদ করা সত্ত্বেও উত্তরবঙ্গের মানুষের জন্য এই বিজেপির সরকার কোনো কাজ করেনি। আজকে আপনারা জানেন যে উত্তরবঙ্গটা কিন্তু চা বলয় দিয়ে ঘেরা। আজকে চা শ্রমিকদের জন্য কি করেছে বিজেপির সরকার? চা শ্রমিকদের জন্য কি অর্থ বরাদ্দ করেছে? চা শ্রমিকদের জন্য কি ভেবেছে বিজেপির সরকার? পাহাড়ের জন্য কি ভেবেছে? সমতলের জন্য কি ভেবেছে বিজেপির সরকার? আপনারা সকলে জানেন যখন পাহাড় জ্বলছিল তখন বিজেপির নেতারা কোথায় ছিল? বেশ বেশ সমীরবাবু, আপনাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা তথ্য দিই। জানা গিয়েছে 2021-22 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। কোন প্রকল্প বলুন তো? চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। আপনি বলছেন চা শ্রমিকদের জন্য কিছুই করেননি। প্রশ্ন, সেই সময় এই প্রকল্পে বরাদ্দ করেছিল কিন্তু সেই টাকা কোথায় ইউটিলাইজ হয়েছে সেটা আমার প্রশ্ন। বেশ, কোথায় ইউটিলাইজ হয়েছে? টাকা কোথায় ইউটিলাইজ হয়েছে সেটা চা শ্রমিকেরা জানে না। চা শ্রমিকেরা ভালো দিতে পারবেন। উত্তরবঙ্গের প্রত্যেকটা চা বাগান বন্ধ ছিল। বেশ আমাকে সবার রিঅ্যাকশন নিতে হবে। পৃথ্বীরাজ বাবু বলুন। শুনুন, যে সরকার 13 বছরে একটা উত্তরবঙ্গের জন্য শিল্প আনতে পারেনি তাদের থেকে আমরা এত বড় বড় কথা শুনবো না। কারণ আপনারা কি এনেছেন? কথাটা হচ্ছে এতদিন ধরে সাংসদ ছিলেন, কি এনেছেন এই উত্তরবঙ্গে? কথাটা শুনুন, কথাটা বিজেপির 9 জন সাংসদ ছিল, কি করেছে তারা? উত্তরবঙ্গের জন্য কি করেছে? উত্তরবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে সেটা উত্তরবঙ্গের মানুষ জানে। আমি চা শ্রমিকের জন্য যে পাট্টা দেওয়া হতো আপনারা সেই পাট্টাটা তো কেড়ে নিয়েছেন। আবার তারপরে আপনি কি বড় বড় কথা, কি পাগলের মতো কথা বলছেন আপনি? ব্যক্তি আক্রমণ নয়, ব্যক্তি আক্রমণ নয়। না সমীরবাবু, ব্যক্তি আক্রমণ নয়। এক কথা অঞ্জনের সাথে এরকম হয় না। না আমি দুজনকে ধরাবো। না ব্যক্তি আক্রমণ নয়। না আমি আপনাদেরকে সমীরবাবু ভাষা সংবরণ করুন, ভাষা সংবরণ করুন। আমি একটা কথা বলছি। আমি একটা কথা বলছি, উনি বলুন। উত্তরবঙ্গের সময় আমি যথেষ্ট শ্রমিকদের মেনটেন করছি, আশা করব আমার সময় আপনি বলতে দেবেন না। উত্তরবঙ্গের চাকরি প্রদান করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেস হাউস তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আপনি আবারও রিভাইভ করার সুযোগ পাবেন। পিসিআর কে বলবো সমীরবাবুর ফেরা ডাউন করতে। পৃথ্বীরাজ বাবু, হ্যাঁ, এবার বিষয়টা শুনুন। বিষয়টা হচ্ছে, দেখুন, আজকে আমি মনে করি আজকে উত্তরবঙ্গের যুবক আর বাংলার যুবক একই, এবং দেশেরও যুবক আজকে একই শ্রেণীতে পড়ে, এটা কোনো আলাদা বিচার হয় না। আমি মনে করি যে উত্তরবঙ্গের আজকে যারা মহিলা আছে, আমাদের বাংলার যারা মহিলা আছে, এবং আপনার সারা দেশের যা মহিলা আছে, তারা সবাই একই জায়গার, একই রকম, তাদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তাহলে মহিলাদের জন্য যে 3 লক্ষ কোটি টাকা বাজেট অ্যালটমেন্ট করলো কেন্দ্র সরকার, এই যুবদের জন্য আজকে দেশের 1 কোটি যুবকের প্রায় 500টা বড় কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি ইন্টার্নশিপ করার জন্য 5000 টাকা এবং পরবর্তীকালে 6000 টাকা ফর ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স বরাদ্দ করা হলো। তার কথা তো বললো না আজকে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি বললো? উনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একটা কথা বললো যে ইউএন প্রোটোকল অনুযায়ী তিনি নাকি আশ্রয় দেবেন, বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে তিনি নাকি এই মাটিতে আশ্রয় দেবেন। আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন, আপনি যে কথাটা বললেন, এই কথাটা কি আপনি যে আইনসভায় দাঁড়িয়ে বলছেন তা আপনি কত বড় ভুল করছেন সেটা আপনি জানেন না? তার কারণ এই আপনার স্টেটমেন্ট নিয়ে আপনার জোট শরিক ইন্ডিয়া অ্যালায়েন্সের কংগ্রেসের নেতা শশী থারুর বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিয়েছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এবং আপনাকে এটাও জানতে হবে যে 1971 যখন ইউএন আপনার 1951 যখন ইউএন কনভেনশন অ্যাক্ট আসে, সেই সময় কিন্তু পন্ডিত জওহরলাল নেহরুও এই সাউথ ইস্টার্ন এশিয়ার যে ক্রিমিনাল, মানে সেই সময় যে আপনার
আপনার যেটা বাইরের অনুপ্রবেশকারী কিংবা আপনাদের উগ্রবাদীদের যে অর্গানাইজেশন তৈরি হচ্ছে তার কথা জেনে কিন্তু সেই দিন পণ্ডিত জওহরলাল নেহরু ওই ইউএন কনভেনশনে সই করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আজকে কিভাবে ভারত সরকারকে টপকে গিয়ে এই উল্লেখ করতে পারে যে আমরা এখানে এলে আশ্রয় দেব, যেটা আজকে বাংলাদেশের ফরেন আপনার বিদেশ মন্ত্রক খুব পরিষ্কার ভাবে জানিয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে বেশ পৃথিবীবাবু আবারও আসবো আপনার কাছে, কিন্তু এই বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বক্তব্য রেখেছে একবার শোনাই, তারপর আসছি ডিবেটে। শুনুন। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায়, প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। পূর্বাঞ্চলের সঙ্গে এই উত্তরবঙ্গের একটি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন যাবতীয় কেন্দ্রীয় প্রকল্প পাওয়ার জন্য। একটু আপনাদেরকে ব্রিফ আকারে জানিয়ে দিই। অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7 সিস্টার স্টেট এবং তার সঙ্গে ব্রাদার স্টেট সিকিমের সঙ্গে উত্তরবঙ্গকে সামিল করার দাবি জানিয়েছেন সুকান্ত। আমি ঠিক এই জায়গাতে জয়দেব বাবুর কাছে চলে আসবো। জয়দেব বাবু, এক্সট্রা কি সত্যি কোনো অ্যাডভান্টেজ পাওয়ার কথা? আমার প্রশ্ন, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, তার মধ্যে তো মণিপুর সব থেকে বড় জায়গা। তাহলে নর্থ ইস্টের যে প্রকল্পের কথা বারবার করে বলা হচ্ছে যে নর্থ ইস্টের সঙ্গে নর্থ বেঙ্গল যদি অ্যাটাচড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে নর্থ বেঙ্গল অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে। অ্যাটাচ ইন দ্য সেন্স নর্থ বেঙ্গলের যাবতীয় প্রকল্প নর্থ ইস্টের যাবতীয় প্রকল্প নর্থে আসবে। আমার প্রশ্ন, মণিপুরটা এতদিন ধরে চলছে। জয়দেব বাবু, আপনি জুমলা শব্দের অর্থ আশা করি জানেন, আর জুমলা ভারতবর্ষ 15 বছর ধরে শুনছে, দেখছে। এখানে নর্থ ইস্টের নর্থটা হাওয়া হয়ে গেছে, ইস্টটা রয়েছে, সেই ইস্টটা আবার বিহার। এবারে যেমন 28টা রাজ্যের মধ্যে বাজেটে টাকা পেল শুধু বিহার, যেন ভারতবর্ষের ম্যাপে আর 28টা রাজ্যে বিহার আর অন্ধ্রপ্রদেশ ছাড়া কোনো রাজ্য নেই। ঠিক সেই রকম ভাবে ওই বিহারের ইস্টটাকে নিয়ে নর্থ ইস্ট, মণিপুর তাতে ব্রাত্য। মণিপুর জ্বললো, মণিপুরে আগুন জ্বললো, মানুষ মরলো, মোদির চোখে জল এলো না। কিন্তু মোদি পশ্চিমবঙ্গে আপনাকে একটাই প্রশ্ন করবো, 5 সেকেন্ড কথাটা শুনে নিন, তারপর আপনি উত্তর দিন। সেটা হচ্ছে আজকে এই যে আপনি বলছেন না বিহার এবং অন্ধ্রপ্রদেশের বাজেট, জয়দেব বাবু বিহারে খালি এনডিএ সরকার আছে এমন নয়। আপনার তামিলনাড়ুতে মৎস্যজীবীর জন্য যে বরাদ্দ করা হলো, মৎস্যজীবীতে এনডিএ সরকার না বিজেপির সরকার? হিমাচলে যা বরাদ্দ করা হলো তাতে এনডিএ সরকার না বিজেপির সরকার? এবং আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলি, এই যে আপনি ভাই ভদ্রতা করে 5 সেকেন্ড দিয়েছি, ডবল ইঞ্জিনের সরকার গুজরাটকে কত দিলে? নিজেকেই নিজে ঠকিয়ে দিল বিজেপি। বিজেপি গুজরাটের টাকা খেলো, উত্তরপ্রদেশের টাকা খেলো, মধ্যপ্রদেশের টাকা খেলো, চন্দ্রবাবু নাইডুকে আর নীতিশ কুমারকে খুশি করতে নিজের ঘরেই ডাকাতি করলো। এটা কি হয় না? নিজের ঘরে ডাকাতি করে বাইরের লোককে দান কি লোক করে না? সেই জন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটকে আপনি আজকে বিহার আর অন্ধ্রপ্রদেশকে দিয়েছে। আর আপনার দিয়ে এত হিং লাগছে, আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। গত অর্থবর্ষে 1,00,000
1,20,000 কোটি টাকা মানরেগাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে। আপনি বলুন তো এবারে মানরেগাতে অ্যালোকেশন অফ দ্য মানরেগা কত হয়েছে? বাজেট নিয়ে যে বড় বড় কথা বলতে এসছেন, বাজেটটা পড়েছে? অ্যালোকেশন কাকে বলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে বোঝেন? তাহলে না, মানরেগাতে যেখানে 1,10,000 কোটি টাকা গত বছরে তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নরেন্দ্র মোদী এবছরে 80,000 কোটি টাকা তাতে অ্যালোকেশন কি করে করতে পারে? আপনি এর উত্তরটা দিন। তাহলে গরিব বিরোধী, মানরেগা বিরোধী বাজেটটা হচ্ছে ক্ষমা করবেন। জয়দেব বাবু যে প্রশ্ন করলেন তার উত্তর নেব পৃথ্বীরাজ বাবু। অঞ্জন দা, আপনাকে একদম পরিষ্কার করে আমি বলি যে এই যে অন্ধ্রপ্রদেশের কথা বলা হচ্ছে, যতদিন চন্দ্রবাবু নাইডু সেখানকার সিএম হয়নি, অন্ধ্রপ্রদেশ কিন্তু একটা মাল্টি ক্যাপিটাল ইস্যুতে ভুগছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অতীতে দেখেছি বিহার ভেঙে যখন রাঁচি হয়েছে কিংবা ঝাড়খণ্ড হয়েছে, সেই সময় কিন্তু তাদের জন্য স্পেশাল স্ট্যাটাস বরাদ্দ করা হয়েছে। তো সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু যখন সেখানকার সিএম হওয়ার পরে অমরাবতী সেখানকার ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হলো, তখন কিন্তু সেই ক্যাপিটালের জন্য স্পেশাল স্ট্যাটাস বরাদ্দ করা হলো। আচ্ছা, আমি ধরে নিলাম না, যদি বঞ্চিতই হয়ে থাকে, যদি জয়দেব বাবুর এই মাটিতে বসে মনে হয় যে বাংলা বঞ্চিত হয়েছে, তাহলে আমার একটা পরিষ্কার কথা বলুন, এই ইন্ডি জোটের বৈঠকে আপনাকে আমি একটা কথা বলি, না আমি তো বাংলার যুবক, আমি তো আনন্দিত, কারণ আমি মানরেগা নিয়ে প্রশ্ন করেছি, উত্তরটা দিতে বলুন অঞ্জন দা। মানরেগা নিয়ে প্রশ্নটা করেছি স্পেসিফিক্যালি, বাজেট নিয়ে বাতেলা দিচ্ছে যেরকম অর্থমন্ত্রীর অবোঝে না নির্মলা সীতারামন, আর দেশের অর্থনীতিকে অন্ধকারে পাঠিয়েছে ওই চাওয়ালা প্রধানমন্ত্রী। ঠিক আছে না জয়দেব বাবু প্লিজ, চাওয়ালা যদি দেশের অর্থমন্ত্রী হতে পারে তার থেকে বেশি বুঝি, চাওয়ালা যদি দেশের অর্থ বুঝতে পারে ঠিক এই জায়গাতে নিশিকান্ত দুবে ঠিক কি বক্তব্য রেখেছেন একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। শুনুন। बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया। मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, ব্যাক এয়ারে আপনারা প্লিজ, আপনাদের কেউ কথা শুনতে পাচ্ছেন, আপনারা নিজেরাই কথা বলছিলেন। নিশিকান্ত দুবে ঠিক কি উত্তর দিয়েছিলেন এই বিষয় নিয়ে, কি বক্তব্য রেখেছেন সেটাও আপনাদেরকে শুনিয়েছি, আপনারা হয়তো শুনতে পাননি। আমি এই জায়গাতে সরাসরি চলে যাব সমীরবাবুর কাছে। সমীরবাবু, হিন্দুদের সংখ্যা কমছে, মুসলমানের সংখ্যা বাড়ছে দিন দিন, প্রশ্ন তুলছে নিশিকান্ত দুবে এবং মালদা মুর্শিদাবাদের কথাও তুলেছেন তিনি। দেখুন, আমি একটা কথাই বলতে চাই, হিন্দু বাড়ছে না মুসলিম বাড়ছে, বুদ্ধিস্ট বাড়ছে না জৈন বাড়ছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশের মানুষের উপর অত্যাচার বাড়ছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু কোনো একটা ধর্মের মানুষ ছিল না, সর্বধর্মের মানুষরা মিলে ভারতবর্ষকে স্বাধীন করেছিল বলেছিলেন। সমীরবাবু শুনে নিন, ফিরহাদ হাকিম সরাসরি যেই বক্তব্যকে ঘিরে এত উত্তাল হয়েছে সমস্ত রাজ্য, তিনি বলেছিলেন যে যারা মুসলমান নয় তারা দুর্ভাগ্যবশত, তাদের দুর্ভাগ্য যে তারা মুসলমান নয়। সেই প্রসঙ্গে তো স্বয়ং আপনাদের নেতাও মুসলমান হিন্দু করছেন, শুধুমাত্র বিজেপি করছে এমনটা তো নয়। দেখুন, একটা কথা বলি, কে কি ব্যক্তিগতভাবে বক্তব্য রাখছে সেই বিষয়ে আমাদের কোনো রকম বক্তব্য নেই, সেটা কোনো দলের বক্তব্য নয়, সেটা ব্যক্তির বক্তব্য। ফিরহাদ হাকিম কি দলের ঊর্ধ্বে উঠে গেলেন? ফিরহাদ হাকিম কি দলের ঊর্ধ্বে উঠে গেলেন? একটা কথা আমি মনে করি সংবাদ মাধ্যমে বা সংবাদ চ্যানেলগুলো যে আছে সেখানটায় হিন্দু মুসলিম না করে সেখানটায় যদি দেশের ছাত্র যুবদের কথা বলা হয়, দেশের প্রগতির কথা বলা হয়। ফর ইওর কাইন্ড ইনফরমেশন সমীরবাবু প্লিজ শুনে নিন। আপনি হয়তো অনেক চ্যানেলে গিয়ে থাকবেন, অনেক সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলে থাকবেন, আপনি হয়তো ট্রাই টিভি বাংলা দেখেন না, এক কথা অঞ্জনের শো দেখেন না। আমরা আনএমপ্লয়মেন্ট নিয়েও কথা বলি, আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও কথা বলি, ডিবেট করি, এবং আজকে হিন্দু মুসলমান নিয়ে ডিবেট করার আমাদের কোনো রণকৌশল নেই। আমাদের মূল এজেন্ডা একটা জায়গাতেই, যদি সত্যিই বঙ্গভঙ্গের কথা আপনারা
কোনো জায়গাতে তৃণমূল বলে থাকুক বিজেপি বলে থাকুক সেটা কতটা জাস্টিফাইড সাধারণ মানুষের জন্য, এটাই আমাদের মূল মোটো। ভুল দিকে মিস ইন্টারপ্রেট করবেন না সমীরবাবু। একদমই সেটাই হওয়া উচিত। একটা কথাই বলতে চাই যে আমাদের যে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জনজাতির লোক আমরা একসঙ্গে বসবাস করি। আমরা বাংলার প্রত্যেকটা নাগরিক চাই আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে, না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, বাংলা একটাই পশ্চিমবঙ্গ। আমরা সবাই পশ্চিমবাংলার নাগরিক। এবার আমার শুধুমাত্র একটাই কথা যে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবাংলার জন্য কি বরাদ্দ হয়েছে। আজকে পশ্চিমবাংলার চা শ্রমিকদের জন্য কোনো কিছু বরাদ্দ হয়নি। আজকে আপনারা জানেন যে উত্তরবঙ্গে প্রত্যেক বছর বন্যা পরিস্থিতির সম্মুখীন উত্তরবঙ্গের মানুষ হয়। বন্যার জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করেনি কেন্দ্রের সরকার। এবং পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই একটা কথাই, যে আপনারা সকলেই জানেন যে 100 দিনের যে কাজের বকেয়া টাকা, আবাস যোজনার যে ঘরের বকেয়া টাকা বলপূর্বক জোর করে আটকে রেখেছে। বাংলার মানুষের সঙ্গে একটা বৈষম্য চলছে। বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার একটা চক্রান্ত চলছে। কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করেছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে পশ্চিমবাংলার সর্বধর্ম সর্ববর্ণের মানুষকে নিয়ে তিনি উন্নয়নের কথা বলছেন। উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলে চাই বাংলাতে শান্তি সম্প্রীতি বজায় থাকুক। না বেশ আমি জয়দেববাবু এবং সমীরবাবু দুজনের কথা রেস্ট নিয়ে পৃথ্বীরাজবাবুর কাছে যাবো। মনরেগার টাকা নিয়ে জয়দেববাবুও বললেন, সমীরবাবুও বললেন। পৃথ্বীরাজবাবু আপনার রিয়াকশন নেব, মনরেগা নিয়ে রিয়াকশন নেব, বাড়তি কথা নয়। আমি বুঝতে পেরেছি। আমি তার আগে আপনাকে দুটো কথা বলে দিই। একটু আগে সমীরবাবু যেটা বললো, এই যে এই এত কিছু ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে উনি যে বললো, তৃণমূল কংগ্রেস জামাত নেতা ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিল এবং 2013 সালে ভারত সরকার এই পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল যে 58টা সীমান্তবর্তী মাদ্রাসায় জামাতি কানেকশন বাড়ছে। কিন্তু রাজ্য সরকার দেখুন কি অদ্ভুত ভাবে মাদ্রাসার জন্য অ্যালোকেশন করছে 5,500 কোটি টাকা, আর উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাত্র 850 কোটি টাকা। তাহলে এই বিচারিতাটা কেন হচ্ছে, এর উত্তর কি সমীরবাবু দিতে পারবে? আর দ্বিতীয় কথা, এই যে মানরেগা এত কথা বললো, প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে বলেছেন যে পশ্চিমবঙ্গ মানে সারা ভারতবর্ষে মানরেগা বলুন, এছাড়া এই কংগ্রেসের আনা যে স্কিম গুলো ছিল তার মধ্যে 100 দিনের কাজ বলুন, 60 বছরে ভারতবর্ষ কতটা অগ্রসর হয়েছে না 60 বছরে ভারতের ছেলেরা এসে মাটি খুঁড়ছে। এটা প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে বলে দিয়েছিল। তাই আমি মনে করি যে জয়দেব বাবুর এই প্রসঙ্গগুলো কোনো ভিত্তিহীন প্রসঙ্গ, এর কোনো মানে নেই। কারণ প্রধানমন্ত্রী ভিত্তিহীন প্রসঙ্গ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে কাজের খতিয়ান দিয়েছে না, ফিনান্সিয়াল রিভিউ হয়, আর্থিক সমীক্ষা হয় বাজেটের আগের দিন। সেই আর্থিক সমীক্ষায় মানরেগাতে কত শ্রমশক্তি এবং জনশক্তি সন্নিবেশ করে কত টাকা পেয়েছে তার হিসেবটা দিয়েছে সাফল্যের খতিয়ান হিসেবে। যদি এটা কংগ্রেসের ব্যর্থতা হতো তাহলে বাজেটের আগের দিনে আর্থিক সমীক্ষায় ঢাকঢোল দিয়ে, ওই জন্য বললাম অর্থনীতির অবজেনা অর্থমন্ত্রী আর চাওলা আমাদের প্রধানমন্ত্রী, চেষ্টার কপাল পুড়লো সেই দিন থেকে। ওই জন্যই আজকে এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ তিনি নিজেকে চাওলা বলে দাবি করেন, কি করেন না, তিনি অহংকার করে বলেন তিনি চাওলা, তিনি নিজেকে চাওলা, ঠিক আছে আপনার আপত্তি হতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে আমার দেশের বেকারত্ব কমলো না কেন? আপনি বিরোধিতা করেছেন ঠিক আছে, কিন্তু আজকে উনি যেটা বলছেন নির্মলা সীতারামন পরিষ্কার বলে দিয়েছেন 5 বছরে আরো 4 কোটি কর্মসংস্থানের কথা। চাকরি পশ্চিমবঙ্গ তৃণমূল বসে আছে, জিজ্ঞেস করো তৃণমূল বসে আছে, ওকে জিজ্ঞেস করো তৃণমূল বসে আছে, ওকে জিজ্ঞেস করো। আমি মানুষের পৃষ্ঠপোষকতা করছি, আমি বেকার যুবকের পৃষ্ঠপোষকতা করছি, আমি দরিদ্র মানুষের পৃষ্ঠপোষকতা করছি। যেখানে পিএইচডি করে পিওনের চাকরি করতে হয়, সেখানে এমএসসি করে
এইভাবে হবে না প্লিজ। না 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 আমি দুজনকেই বলবো এই জায়গাটা থামতে। না প্লিজ জয়দেব বাবু, পৃথ্বীরাজ বাবু, দুজনকেই বলছি এক এক করে। অডিয়েন্স বুঝতে পারবে না, দর্শক কারো কথা শুনতে পাচ্ছে না, প্লিজ এক এক করে। জয়দেব বাবু, পৃথ্বীরাজ বাবু, দুজনকেই বলছি আপনারা প্লিজ মেনটেন করুন, প্রোটোকল মেনটেন করুন, এইভাবে হবে না প্লিজ, এক এক করে। কতদিন আগলে রাখবে মানুষকে? ধর্মের নেশায় ভূত করে রেখে বেশ একেবারে একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি আমরা, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। জয়দেব বাবু প্লিজ, জয়দেব বাবু একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। এবার আপনাদের তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। মূলত দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বুঝতেই পারছেন যে ঠিক কোন জায়গায় পালস এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞও একজন বলছেন যে পৃষ্ঠপোষকতা করছেন, আদতেও কতটা পৃষ্ঠপোষক তিনি, তার থেকেও বড় মন্তব্য হচ্ছে সাধারণ মানুষের কথা বললেই সে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, উভয়ের ক্ষেত্রেই কি রক্তচক্ষু দেখতে হবে? পৃথ্বীরাজবাবু আপনার কাছেই আসবো সরাসরি, আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ আপনাকে দিচ্ছি, বাকিরা ইন্টারাপ্ট করবেন না। পৃথ্বীরাজবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কংগ্রেসের কথায় আমি আসছি না, আমি বলছি দেখতে পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাহলে আপনি সিপিএম কেও এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর তৃণমূল কংগ্রেসের সাথে আজকে কারণে আপনাকে আমি খুব পরিষ্কার করে বলি যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সুকান্ত বাবুর পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা পরিষ্কারভাবে সমর্থন জানাই এবং সেটা একদমই সমর্থনযোগ্য। তার কারণ উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থাৎ প্রান্তিক মানুষ, রাজবংশী মানুষের উন্নয়নের ক্ষেত্রে যে লাভবান তারা হবে তা তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তাই শুধু আমরা নয়, সেইখানকার উত্তরবঙ্গের মানুষও এই সিদ্ধান্তে উৎসাহিত, যা নিয়ে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির বিধায়ক সম্মানীয় শ্রী শঙ্কর ঘোষ মহাশয় তিনি ওনার স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার করে দিয়েছেন এবং সকলেই বলে দিয়েছেন। বেশ, নির্ধারিত সময়ের আগে আপনি শেষ করেছেন, বা সরাসরি চলে যাবো সমীরবাবুর কাছে। সমীরবাবু, এই যাবতীয় বিষয় নিয়ে বঙ্গভঙ্গ থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আবারও আমি একটা কথাই বলছি যে পশ্চিমবাংলায় আমরা সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে বাস করি। না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, বাংলা একটাই, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। আমরা সমস্ত ধর্মবর্ণের মানুষ, আমরা চাই একসঙ্গে বসবাস করতে। আমরা চাই আমাদের রাজ্য পশ্চিমবাংলাকে আমাদের দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তুলে ধরতে এবং বিশ্বের কাছে আমাদের রাজ্যের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের বার্তা তুলে ধরতে আমরা চাই। এবং পাশাপাশি বিজেপি দলের প্রতিনিধিকে এবং বিজেপি দলকে একটা কথাই বলতে চাই যে বিজেপি বিগত দিন 2014 সালের লোকসভা নির্বাচনে মানুষকে অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। তার পরবর্তী সময় 14 সাল থেকে 24 সাল এতগুলো বছর অতিক্রান্ত হয়ে গেল, ভারতবর্ষে বারবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও মানুষের যে নৈতিক দাবি দাবাগুলো, যেই দাবি দাবাগুলো তারা মানলেন না বা পূরণ করলেন না, বরং আমরা দেখলাম বিজেপি দেশে ক্ষমতায় আসার পর দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের কৃষক যারা আছে, কৃষকদের স্বাধীনতা হরণ করছে এই বিজেপি। আজকে 100 দিনের বকেয়া কাজের টাকা আটকে দিয়েছে। সেই সমস্ত বিষয় যে বিজেপি যেভাবে দেশের মানুষের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে, দেশের মানুষকে যেভাবে পরাধীন করে তুলেছে, তার বিরুদ্ধে দেশের মানুষ আজকে প্রতিবাদ জানাচ্ছে। দেশের সর্বধর্ম সর্ববর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই করবে এবং বিজেপিকে বুঝিয়ে দেবে ভারতবর্ষের মাটিতে বিজেপি। একেবারে অন্তিম লগ্নে রয়েছি, এবার সরাসরি চলে যাবো জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন আনইন্টারাপ্টেড। বাংলা বঙ্গভঙ্গ দেখেছে, তার জন্য অনেক চোখের জল, অনেক স্বজন হারানোর কান্না এই পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলা সাক্ষী আছে। দ্বিতীয়বার ওই মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে সরকার গড়েছিল মুসলিম লীগের সঙ্গে, সেই একই চক্রান্ত করে আবার বঙ্গভঙ্গ করতে চাইছে। কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জি, এই মুসলিম লীগ, এই জিন্না, এরা হচ্ছে সবাই ইংরেজদের দালাল, আর সেই দালালিটা আজও চলছে।
অতএব বঙ্গভঙ্গের কান্না, স্বজন হারানোর ব্যথা যেরকম আজও আমরা ভুলিনি, সেইরকম আমাদের শরীরের একটি অঙ্গ অর্থাৎ একটি জেলাকেও আমরা পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে তথা বাংলার মানচিত্র থেকে মুছে যেতে বা সরে যেতে দেব না। পশ্চিমবঙ্গ তথা বাংলার মানচিত্র আজও যেমন ক্লাস 9-এ যেমন এঁকেছি ম্যাপ পয়েন্টিং এ, ঠিক সেই রকমই থাকবে। বিজেপির ক্ষমতা থাকে করে দেখা, অটেলা মারবে। পরিবর্তন হবে কে বলেছে? বেশ না, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ আসার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বঙ্গভঙ্গ অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ এই দুই জেলাকে বিশেষ করে প্রাসঙ্গিক করে তুলেছেন আজ অধিবেশনে থাকাকালীন অবস্থাতে নিশিকান্ত দুবে। যদিও বা এই প্যানেল ডিসকাশন থেকে কতটা কি বেরিয়ে এলো, কতটাই বা সদুত্তর পেলেন দর্শকরা আমার জানা নেই, কিন্তু একটা বিষয় জানতে হয়তো সবাই চাইছেন এই মুহূর্তে, সত্যিই কি আবারও 2024-এ এসে বঙ্গভঙ্গের কথা জাস্টিফাইড? সম্পূর্ণ নিদর্শনটাই ছাড়লাম দর্শকদের ওপরে। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।